শুভেন্দু অধিকারীর সাথে এটা হতে পারতো, আমার সাথে তো এটা হবে স্বাভাবিক। এটাই তো তৃণমূলের অভ্যন্তরীণ থ্রেট কালচার। না, ওপেন ক্যামেরার সামনে বলছি, আমার তৃণমূলের সাথে লেটা ছুটে গেছে, কিন্তু রাজনীতি ছেড়ে যাও। অন্তত তিনি আমার লিডার হিসেবে 3টে শব্দ তো লিখতে পারতেন হোয়াটসঅ্যাপে, তুই ঠিক আছিস, এইটুকু কি প্রাপ্য ছিল না? তখন বিজেপির নেতৃত্ব আমার পরিবারকে সুরক্ষা দেয়, তিনি পুলিশকে ফোন করে আমার পরিবারকে প্রোটেকশন দেয়, আর তাদের এই উদারতার জন্য শুধু ধন্যবাদ আর কিচ্ছু না। সেটা নাকি বিরাট দল বিরোধী কাজ হয়ে গেছে, সেই জন্য 13 বছর বাদে দলের জাতীয় মুখপাত্র রিজুকে এক কথায় সাসপেন্ড। না, পোস্টপোল ভায়োলেন্স তো খুব কম হয়েছে, কিন্তু হয়েছে। আর আইপ্যাক দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বোকা বানিয়ে তৃণমূল কংগ্রেসকে শুধু শেষ করেন, তৃণমূল কংগ্রেসের শ্মশানে পাঠিয়ে পুড়িয়ে তৃণমূল কংগ্রেসের শ্রাদ্ধ করে দিয়েছে। অরূপ বিশ্বাসের কোনো অধিকার ছিল না সেই সময় মাঠে থাকা। ওটা মেসি, ওটা পাড়ার পল্টু নয় যে তার বগলের কোমরে হাত দিয়ে তুমি ছবি তুলবে। হ্যাঁ, শতাব্দী দত্তকে বলির পাঠা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের মান সম্মান রক্ষা করার জন্য। বিজেপি বাংলায় চেতে, তৃণমূল হেরেছে। চৌঠা মে যখন ফল ঘোষণা হয়, তারপর রাজ্যে হয় পালা বদল। আর সেই পালা বদলের পরেই তৃণমূলের যিনি মুখপাত্র ছিলেন রিজু দত্ত, তার বাড়িতেও হামলা হয়। কিন্তু তারপরেই বিজেপিকে ধন্যবাদ দেওয়ার জেরে তিনি সাসপেন্ড পর্যন্ত হন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি রিজু দত্তের সঙ্গে। বেঙ্গলি ভোটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, হঠাৎ করে আপনাকে সাসপেন্ড কেন করা হলো? যেটা আপনি বললেন সেই কারণেই, চৌঠা মের পর যে সিপিএম এর গুন্ডাগুলো 2011 সালে সবুজ আবির মেখে তৃণমূল হয়েছিল, তারাই চৌঠা মে বিকেল 4টের পরে গেরুয়া আবির লাগিয়ে বিজেপি হয়ে যায়, এবং তারপরে সারা বাংলা জুড়ে তাণ্ডব নৃত্য শুরু হয়। তো আমি যেহেতু দলের মুখপাত্র ছিলাম এবং আমি সবচেয়ে বেশি দলের হয়ে ভোকাল ছিলাম, আমার বাড়িতেও সেই রাগ আছড়ে পড়ে, তাদের গুন্ডামি শুরু হয়, আমার মাকে স্ত্রীকে ফোন করে অনেক রকম থ্রেট দেওয়া হয়। তখন আমার তৃণমূল কংগ্রেসের কোনো শীর্ষ নেতা আমার ফোন ধরেনি। আচ্ছা, কাকে কাকে ফোন করেছিলেন? সবাইকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে থেকে শুরু করে, আমার প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ থেকে শুরু করে, অধিকাংশের ফোনই সুইচ অফ ছিল, যাদের অন ছিল তারা ধরে, হোয়াটসঅ্যাপে রিপ্লাই পর্যন্ত দেয়নি। কিন্তু আমার প্রধান কর্তব্য তো সেই সময় আমার পরিবারকে বাঁচানো, আমার মাকে, আমার স্ত্রীকে বাঁচানো। তো সেই সময় আমি বিজেপির দিল্লির এবং বাংলার বিজেপির এই এতদিন জাতীয় মুখপাত্র থাকার সুবাদে সবার সাথে তো একটা ব্যক্তিগত পরিচিতি আছে, তাদেরকে আমি ফোন করি এবং তাদেরকে বলি যে আমি তৃণমূল করি বলে কি আমাদের বেঁচে থাকার অধিকার নেই, আমাদের জীবন জীবিকার কোনো অধিকার নেই, আমাদের তাহলে বলে দাও আমরা সুইসাইড করে নিচ্ছি। তো তখন বিজেপির নেতৃত্ব আমার পরিবারকে সুরক্ষা দেয়। আমার লোকাল বিজেপির যে এমএলএ হয়েছে রিতেশ তিওয়ারি, তিনি পুলিশকে ফোন করে আমার পরিবারকে প্রোটেকশন দেয়, আর তাদের এই উদারতার জন্য, সৌজন্য দেখিয়ে আমি তাদের ধন্যবাদ বলেছিলাম, শুধু ধন্যবাদ আর কিচ্ছু না। সেটা নাকি বিরাট দল বিরোধী কাজ হয়ে গেছে, সেই জন্য 13 বছর বাদে দলের জাতীয় মুখপাত্র রিজুকে এক কথায় সাসপেন্ড। কি বলবো আর। কিন্তু আপনি যেটা বলছিলেন, এটা কি তৃণমূলেরই, যারা অনেক জায়গায় দেখা যাচ্ছে এবং অনেকে যেটা অভিযোগ করছে, তৃণমূলের যারা কর্মীরা রয়েছে তারাই রাতারাতি। হ্যাঁ, অ্যাবসলিউট, এটা হচ্ছে হ্যাভ আর হ্যাভ নটসদের লড়াই। মানে তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন এক শ্রেণীর তৃণমূলীরা কাজ করত, পয়সা করত, ইত্যাদি ইত্যাদি করত, আর এক শ্রেণীর তৃণমূলীরা বঞ্চিত ছিল। এবার যেই পালাবদল হয়েছে বাংলায়, তখন যে বঞ্চিত তৃণমূলীগুলো ছিল, যেগুলো অ্যাকচুয়ালি যাদের মানে শুরু হচ্ছে বামফ্রন্ট আমলের গুন্ডা বদমাশ শয়তানগুলো, তারা নিজেদের গায়ে গেরুয়া আবির লাগিয়ে স্বঘোষিত বিজেপি হয় তাণ্ডব করা শুরু করে। মানে ওই আর কি বখরার লড়াই, ব্যক্তিগত খার মেটানো। বুঝতে পেরেছি? কোনো পুরনো বিজেপির লোক এই কাণ্ড করেনি, কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে হোক, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে হোক, খুব কড়া হাতে এটাকে কন্ট্রোল করা হয়েছে, আর এখন তো আরো চিহ্নিত করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু সেই সময় তো লাগাম ছাড়া ছিল। তো সেই সময় বাঁচার জন্য আমাকে যা করার আমি তাই করেছি, এবং তার জন্য আজকে আপনি ধরুন আমার ইন্টারভিউ নিচ্ছেন, কালকে যদি আপনার স্বামী, আপনার বাচ্চা, আপনার মা বাবার উপরে কেউ আক্রমণ করে, আর আপনার শত্রুও যদি আপনাকে রক্ষা করে, আপনাকে প্রোটেকশন দেয়, আপনি ধন্যবাদ বলতে পারবেন না? সেটা 100 বার। তাহলে আমি তো শুধু ধন্যবাদটাই বলেছি। কিন্তু এই যে যারা তৃণমূলী, তারাই বিজেপিতে রাতারাতি রং বদলে স্বঘোষিত ভাবে, তারাই বিভিন্ন তৃণমূলের মুখপাত্র, সেটা আপনার বাড়ি হোক বা তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তাদের বাড়িতে এই যে হামলা চালাচ্ছে। কিন্তু গত 2 দিন আগে দেখা গেল
তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে এই অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টে একেবারে তিনি উকিল বেশে ঢুকে গেলেন। এটাকে তাহলে কিভাবে দেখছেন? না না, পোস্টপোল ভায়োলেন্স তো খুব কম হয়েছে, কিন্তু হয়েছে। হুম, কিছু লোকের বাড়ি পোড়ানো হয়েছে, কিছু লোকের দোকান পোড়ানো হয়েছে, জমি দখল হয়েছে, ভেড়িতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, কিছু মানুষ খুনও হয়েছে, হুম, এটাও বাস্তব। কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে যে পোস্টপোল ভায়োলেন্সটা যদি তৃণমূল ক্ষমতায় আসতো, তাহলে যদি 10 জন মানুষ খুন হয়ে থাকে সারা বাংলা জুড়ে এই ভোট পরবর্তী হিংসায়, তাহলে সেটা 100-150-তে গিয়ে থাকতো। যেটা 2021-এ হয়েছে। 2021-এর থেকে অনেক বেশি এবার হতো যদি ক্ষমতায় আসতো তৃণমূল কংগ্রেস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যতটা কন্ট্রোল করার বিজেপি করেছে, এবার আমার প্রশ্ন আমার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে, যে আজকে আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের কিছু টিম গঠন হয়েছে, তারা গিয়ে পোস্টপোল ভায়োলেন্সে যারা এফেক্টেড, যারা আক্রান্ত, যারা মার খেয়েছে বা যারা খুন হয়েছে, তাদের বাড়িতে যাচ্ছে, কথা বলছে, ছবি তুলছে, টুইটার ফেসবুকে দিচ্ছে, খুব ভালো কথা। কিন্তু এটা তো প্রথম দিন থেকেই দিচ্ছিল। হুম, তো আমার প্রাক্তন দলকে প্রশ্ন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কেন কোর্টে যেতে হলো? যখন তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় পোস্টপোল ভায়োলেন্সের ছবি দিচ্ছিল, জায়গা ধরে, অঞ্চল ধরে, গ্রাম ধরে, তখনও তো তৃণমূল কংগ্রেসের 80টা বিধায়ক আর 42টা সাংসদ ছিল। হুম, যে 80টা বিধায়ক এবং 42টা সাংসদের সিকিউরিটি এবং প্রিভিলেজ ছিল, সেই সাংসদগুলো মাঠে নামিয়ে কেন? সব জায়গায় মমতা ব্যানার্জি কেন? তার কি দোষ? সে গালাগাল খাচ্ছে কেন কোর্টে? যাদের জন্য তিনি গালাগাল খাচ্ছেন তারা রাস্তায় নামেনি কেন? হুম, এই 42টা সাংসদ দিল্লিতে গিয়ে এসি ঘরে বসে টিভি দেখছিল কেন? হুম। আমার তো প্রশ্ন এই জায়গাগুলো। আমি ব্যক্তি আক্রমণ করছি না, কিন্তু যেগুলো বাস্তব প্রশ্ন সেইগুলো তো আমি করব, আর সেগুলো করলে আমি দল বিরোধী। আর আমি এই প্রশ্নগুলো করছি আমাকে সাসপেন্ড করার পর। তার আগে আমি দলের বিরুদ্ধে মুখও খুলি। আচ্ছা, সে সময় কেন আপনি যখন আহ, দলে ছিলেন, নিশ্চয়ই আপনি দলের মধ্যে দলের অন্তরে অনেক কিছুই দেখেছেন, হয়তো প্রতিবাদ করেছেন, কিন্তু এই রাজ্যে পালা বদলের পরে কেন মুখ খুলছেন? না, দলের অভ্যন্তরীণ, যখন আমি দলের জাতীয় মুখপাত্র, তখন দলের শৃঙ্খলা মেনে আমি দলের ভেতরে দলের শীর্ষ নেতৃত্বদের কাছে অনেক কথাই বলেছি। তার জন্য কখনো আমায় টিভি থেকে সরিয়ে দেওয়া হয়েছে 15-20 দিন, 1 মাসের জন্য। কখনো আমাকে বলা হয়েছে তোমাকে আর এই প্রোগ্রামে পাঠানো হবে না, এসব হয়েছে। আমি তো দেখছিলাম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা ভিডিও, পুরনো তার সাক্ষাৎকার এবিপি আনন্দে, যেখানে তিনি বলছেন যে 2006 সালে শুভেন্দু অধিকারী একটি বক্তব্য রাখার পর সেই সময়ের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, না সেই সময় মুখ্যমন্ত্রী না, বুদ্ধদেব ভট্টাচার্য তাকে ডাকেন কথা বলার জন্য। তিনি গিয়ে সৌজন্যতা দেখিয়ে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে কথা বলেছিলেন বলে তৃণমূল কংগ্রেস তাকে বিধানসভায় 2 বছর বলতে দেয়নি। তো যদি শুভেন্দু অধিকারীর সাথে এটা হতে পারে, তো আমার সাথে তো এটা হবে স্বাভাবিক। এটাই তো তৃণমূলের অভ্যন্তরীণ থ্রেট কালচার। তৃণমূল কংগ্রেস এই যে এইভাবে যে পতন, মানে যেভাবে একটা জমি আন্দোলনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস উঠেছিল, মানুষের মন জয় করে নিয়েছিল, খুব স্বাভাবিকভাবে 2011-তে 34 বছরের যে বাম জমানাকে পুরোপুরি বদলে রেখে দিয়েছিল, সেই তৃণমূল কংগ্রেসের এইভাবে যে পতন হলো, এটাকে কিভাবে দেখছেন? মানে এটার রিজনটা কি, কারণটা কি? 3-4টে কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, আমার এখনো মাথায় ঢোকে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত বিচক্ষণ রাজনীতিবিদ, তিনি কি করে বিগত 1-1.5 বছর ধরে তার পুরো দলটাকে একটা আইপ্যাক নামক বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দিল। এটা আমার মাথায় ঢোকে। লাস্ট 1 বছর তৃণমূল কংগ্রেস আইপ্যাক চালাতো, আর আইপ্যাক দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বোকা বানিয়ে মমতা ব্যানার্জির নামে এখন সুপ্রিম কোর্টে ইডি কেস করেছে। তৃণমূল কংগ্রেসকে শুধু শেষ করেনি, তৃণমূল কংগ্রেসের শ্মশানে পাঠিয়ে পুড়িয়ে তৃণমূল কংগ্রেসের শ্রাদ্ধ করে দিয়েছে। আইপ্যাক কর্তারা এখন ইউরোপে ঘুরে বেড়াচ্ছে, আর মমতা ব্যানার্জি বাড়িতে বসে আছে, তার দল হেলভূত হয়ে গেছে। নাম্বার 1। নাম্বার 2 কারণ হচ্ছে, একদম নিচু স্তরের যে তৃণমূল কংগ্রেসের যারা ছিল, মানে কাউন্সিলর, পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ, ব্লক সভাপতি, তাদের এই পাহাড় প্রমাণ দুর্নীতি, এটা একটা বড় ফ্যাক্টর। 3, তৃণমূলের এই নিচু স্তলার যে গুন্ডা মস্তানগুলো ছিল বা এই নেতাদের আশেপাশে যারা বুলেট নিয়ে ঘোরে, এদের বারংবার বাংলার মা বোনেদের অপমান করা,
বাংলার মা বোনেদের অত্যাচার করা, অত্যাচার মানে এই বলছি না যে শারীরিক অত্যাচার করা, বাট সবসময় একটা অপমান, সবসময় একটা মানসিক অত্যাচার, এই জন্য বাংলার মা বোনেরাও রেগে গেছে। আচ্ছা, এটার জন্য কি এই যে তোলা তোলা বিভিন্ন জায়গা, মানে একটা যদি রাস্তার পাশে একটা ছোট গুমটি চায়ের দোকানও খুলতে হয় সেখানেও কাটমানি দিতে হবে, যদি কেউ কোনো ব্যবসা করতে যায় সেখানেও কাটমানি দিতে হবে, সেটাও কি একটা ফ্যাক্টর কাজ করেছে এবারে? অবশ্যই, সে তো একটা ফ্যাক্টরি। আজকে আমি কলকাতা শহরের ছেলে, আমি সারা বাংলা ঘুরেছি, বাট কলকাতা শহরে আপনি দেখুন কোনো ফুটপাতে আর মানুষ হাঁটতে পারে না। ফুটপাতের ওপর চায়ের দোকান, রোলের দোকান, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তারা গরিব মানুষ, তাদেরকে বসতে দেওয়া হয়েছে তাদের জীবন জীবিকা চালানোর জন্য, এটা যেমন একদিকে ভালো। আবার আপনি এই আপনার ক্যামেরা ছাড়া আপনি সেই গরিব মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন, তারা বলবে আমরা দৈনন্দিন 10 টাকা 20 টাকা এই দাদাকে দিই ওই দাদাকে দিই। এটা আমার তাহলে কেন? হয় আপনি মানব সেবা করুন, আর নইলে আপনি টাকা নিন। মানব সেবা দেখিয়ে আপনি তোলাবাজির সিন্ডিকেট চালাবেন, এটা তো হতে পারে না। মানুষ সেজন্য রেগে গেছে। শুধু 10 কোটি টাকা নয়, কারণ কিছুদিন আগে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের যিনি এখন বিধায়ক, তার যখন ইন্টারভিউ করতে গিয়েছিলাম নির্বাচনের আগে, তিনি বলছেন বড়বাজার এলাকাতে যে ছোট ছোট গুমটিগুলো বসে বড়বাজারে, সেখানে 300, কোথাও 400, কোথাও 500 টাকা তো করে জায়গা ভিত্তিক, রোজ তো জায়গা ভিত্তিক তো হিসেবে দাম নেওয়া। হবেই। আমি আমাদের এখানে লোকাল কথা বলছি, এবার বড় বাজার টড়বাজার বাণিজ্যিক এরিয়া, সেখানে তো ওরকম হবেই। এটা একটা পুরো সিস্টেমে পরিণত হয়ে গেছে। আশা করবো এই নতুন সরকার এসে এই সিস্টেমটাকে, তারা আসার পর বিগত 7 দিনে যা ব্যাটিং করেছে সেটা দুর্ধর্ষ ব্যাটিং, সেটা নিয়ে বলার কিচ্ছু নেই, কিন্তু আশা করবো সেটা বজায় থাকবে। বাংলার মানুষ তো বুক ভরা আশা নিয়ে পরিবর্তন কিনেছে। বাংলার মানুষ তো শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের দিকে তাকিয়ে আছে যে তারা বাংলার মানুষ এই যে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, এই এই আশীর্বাদটাকে তারা বাস্তবায়িত করবে বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। প্রথম 7 দিন ফাটাফাটি ব্যাটিং হয়েছে, প্রতিটা বলে ছক্কা হয়েছে, আশা করবো এটা যেন বজায় থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার যোগাযোগ তো ছিল এক সময় ছিল, এবং এই ঘটনার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা সাথে কোনো হয়েছে? কথা হয়নি, আমাকে তিনি ফোনও করেননি, তিনি আমার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ারও প্রয়োজন মনে করেননি। কি লিখেছিলেন? এই যে দাদা এই হচ্ছে, ওই আচ্ছা, হচ্ছে, যেহেতু এই আপনার প্রবলেম, বাড়ি- এক্স্যাক্টলি, আর পুরো অন্য কোনো ব্যাপার নেই। আমি এখনো বলছি, আমাকে যদি দল সাসপেন্ড না করতো, আমাকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার জন্য আমি সেবাশ্রয় করেছি নন্দীগ্রামে 27 দিন, যার জন্য আমি পঞ্চায়েত করেছি নন্দীগ্রামে, বিধায়কের নাম শুভেন্দু অধিকারী, যার জন্য আমি প্রতিবাদ সভা করেছি নন্দীগ্রামে, যার জন্য 2 তারিখ 2রা মে সারা তৃণমূল কংগ্রেসের সামনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ভিসি করে রিজু দত্ত আর সায়নী ঘোষকে দায়িত্ব দিয়েছিল কাউন্টিং অবজারভার হিসেবে পূর্ব মেদিনীপুর, যেটা অধিকারী গড় বলে পরিচিত। আমি তো এটুকু আশা করতে পারি যে যখন আমি অসুবিধায় আছি, আমার পরিবার অসুবিধায় আছে, অন্তত তিনি আমার লিডার হিসেবে 3টে শব্দ তো লিখতে পারতেন হোয়াটসঅ্যাপে, তুই ঠিক আছিস, এইটুকু কি প্রাপ্য ছিল না? 8 তারিখ যখন আমার দল সাসপেন্ড করলো, 9, 10, 11 মনে খুব দুঃখ ছিল, খুব কষ্ট ছিল। এখন যত দিন যাচ্ছে সেই দুঃখ কষ্টটা রাগে আর ঘৃণায় পরিণত হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কখনো ডাকে আপনাকে, যাবেন? না, ওপেন ক্যামেরার সামনে বলছি, আমার তৃণমূলের সাথে লেটা চুকে গেছে। তৃণমূল যদি কোনো ম্যাজিকে আমার সাসপেনশন তুলেও নেয়, আমাকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত স্তরে ডাকেও, আমি তাকে এখনো শ্রদ্ধা করি, কারণ তাকে আমি লিডার হিসেবে সামনে রেখে 13 বছর রাজনীতি করেছি। আমি কোনো মিডিয়ায়, কোনো পোর্টালে তাকে ব্যক্তিগত আক্রমণ করিনি অন্যদের মতো। তাকে আমি বিনীতভাবে বলবো, দাদা অনেক হয়েছে, যখন তোমার ফোন, তোমার হোয়াটসঅ্যাপের অপেক্ষায় ছিলাম তুমি করোনি, তুমি জানারও চেষ্টা করো আমি বেঁচে না আছি না মরে গেছি। ভালো থাক তৃণমূল কংগ্রেস, তুমি ভালো থেকো, সাবধানে থেকো। তৃণমূল কংগ্রেসের সাথে রাজনীতির ময়দানে দেখা হবে, তৃণমূল কংগ্রেস আর করবো না। আপনার পরিবারের উপরে এমন একটা ঘটনা ঘটেছে, ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে, বাড়ির সামনে এসে এই ঘটনা, তার জন্য কি আপনার মনটা বদলালো? তার জন্য কি আপনি তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে ঘৃণা করছেন? আমার মন বদলেছে দুটো কারণ। প্রথম কারণ, যে দলকে আমি আমার যৌবনে 13 বছর দিয়েছি, দলের সবচেয়ে কঠিন কাজগুলো আমি করেছি যে দলের জন্য। আমরা বক্তব্য শেষ করতাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলে, দলের সব কর্মীরাই তাই করে। তো মমতাদির কাছে আমার সেরকম অ্যাক্সেস ছিল না, মমতাদি আমায় চেনে জানে, আশা করব শ্রদ্ধা করতেন, বাট ওই অবধি। আমার লিডার তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো তিনি একবার খোঁজ নেবেন না? এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, আমি ধরুন বিজেপিকে ধন্যবাদ বলে ভুল করেছি, আমি ধরে নিলাম ভুল করেছি, দলের শৃঙ্খলা ভেঙেছি আমি,
আমাকে তো দেখে বলতে পারতো যে তোমাকে লিখিত ক্ষমা চাইতে হবে, আমাকে সিনিয়ররা কান মুলে দিতে পারতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় বলতে পারতো তুই যে এই কাজটা করেছিস সেই জন্য কি মুখপাত্র হওয়া সত্ত্বেও তোকে আগামী আমি 2 মাস টিভিতে পাঠাবো। কিন্তু সবকিছু মাথা পেতে যদি এইটাই যদি হতো তাহলে কি আপনি তৃণমূল কংগ্রেসে থাকতেন? অ্যাবসলুটলি থাকতাম, 100% থাকতাম। আমি দল ছাড়িনি, কিন্তু দল আমাকে বার করে দিয়েছে। আমি দলের সাথে বেইমানি করিনি, দল আমাকে বার করে। আজকে তো আমি গা হাত পা ছাড়া, আমি চাইলে তো মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে অনেক কথা বলতে পারি। আমি দলের অভ্যন্তরীণে ছিলাম, আমি তো অনেক কথা জানি, অনেক কথা বলতে পারি। আমি করবো না? আমি 13 বছর ওখানে কাটিয়েছি। আমার মাথায় কেউ বন্দুক ঠেকিয়ে দিলে আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা কথা বলবো না। এবং 13 বছর ওখানে থাকাকালীন যে ইনফরমেশন গুলো আমি জানি সেগুলো নিয়ে আমি নোংরামি করবো না। ওটা আমার রক্তে নেই, ওটা আমার বাড়ির শিক্ষা নয়। কিন্তু আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো ইমোশনস আছে, আমারও তো রাগ, ক্ষোভ, অভিমান আছে। আমি আবারও বলছি, আমি বেইমান নয়, আমি দল ছাড়িনি। আমি ভেবেছিলাম দল আমাকে শাসন করলেও মাথা পেতে পারবে, দল তাড়িয়ে দিয়েছে। এটা আমি মেনে নিতে পারি। এই মুহূর্তে যদি বিজেপি আপনাকে বলে যে ঋজু দত্ত যদি বিজেপিতে আসে, তাহলে সেই অফার অ্যাকসেপ্ট করবেন? আমার বিজেপির দিল্লির এবং বাংলার যে শীর্ষস্থানীয় নেতৃত্বের সাথে কথা হয়েছে, তাদের সাথে আমার সেই দিনই কথা হয়েছে, মানে 4 মে। 4 মে, 5 তারিখ ইত্যাদি। তাদের সাথে কথা হয়েছিল আমার পরিবার এবং আমার জীবন জীবিকা রক্ষার কথা। আমি বিজেপির কোনো নেতাদের বলিনি আমার কথা একটু মনে রেখো, একটু কাজ করার সুযোগ দিয়ে, একটু জায়গা দাও। বা তারাও কোনোদিন বলেনি তুই একটু দাঁড়া, আমরা দেখে নিচ্ছি। 207 পাওয়ার পর তাদের ঋজু দত্তের কি দরকার? কোনো দরকার নেই। কিন্তু আমি যতবারই ফোন করেছি তারা আমার ফোন তুলেছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর রইল রাজনীতি, আমি রাজনীতির ছেলে, রাজনীতি করব। আমি এখন আগামী 6 মাস পরিবারকে সময় দেবো। 3 বছর কোথাও ঘুরতে যাইনি, একটু মা বউকে নিয়ে একটু পাহাড় টাহাড় ঘুরে আসবো, তারপর রাজনীতির ছেলে, রাজনীতি করব। বিজেপি কেন, কোনো দল যদি মনে করে আমাকে কাজ করার সুযোগ দেবে, তাহলে যেহেতু আমার রাজনীতি করার জন্য আমার পরিবার সাফার করেছে, আমি তাদের সাথে বসে যৌথ সিদ্ধান্ত নেব। বিজেপি বাংলার শুধু নয়, ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তর দল। কংগ্রেস মানে প্রাইমারি অপোজিশন পার্টি ভারতবর্ষের নিরিখে। তৃণমূল কংগ্রেস তো আর ওটা ওইদিকে, ওই গল্পটা শেষ হয়ে গেছে, ওই অধ্যায়টা শেষ হয়ে গেছে। তো যদি কেউ মনে করে আমাকে সুযোগ দেবে, তখন বিবেক বিবেচনা সেটা করব। বিজেপি যদি না হয়, যদি কংগ্রেস, মানে আপনি যেহেতু বলছেন আমি যে কোনো রাজনৈতিক দল, 6-7 মাস বাদে, রাজনীতির ছেলে তো রাজনীতি করবে। মানে সেটা বিজেপি ছাড়া, যেহেতু আমি এই কারণেই বলছি যেহেতু এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি, বিজেপি না হয় যদি কংগ্রেস হয় বা আমি তো সেটাই অন্য বললাম, দল, সেটা যে কোনো দলের সাথে। পরিবারের সাথে আলোচনা করব। কারণ 13 বছর যখন আমি তৃণমূল কংগ্রেস করেছি, আমি আবেগ দিয়ে দলটা করেছি, আমি কিন্তু হাঁড়ি চড়িয়ে দল করিনি। আপনি আমার বাড়িতে বসে আছেন, আপনি তো সাংবাদিক, আমার বাড়ির বাইরে গিয়ে এই পাড়ার লোকেদের আপনি জিজ্ঞেস করতে পারেন। যখন বামফ্রন্ট আমল ছিল তখনও আমার বাড়িতে 3টে গাড়ি ছিল, এখনো আমার বাড়িতে আছে। বিজেপির আমলেও থাকবে, কোনোদিন বিজেপি না থাকলে তখনও থাকবে। আমি তৃণমূল কংগ্রেস করে আমার সংসার চলে না। আমার বাবা ডাক্তার ছিল, আমার মা ডাক্তার, আমার ছোট ভাই ডাক্তার, আমি ক্লাস 1 গেজেটেড অফিসার, আমার স্ত্রী রিলায়েন্সের ম্যানেজারিয়াল পজিশনে কাজ করে, আমার ভাইয়ের বউ পিএইচডি করছে। তো তৃণমূলের পয়সায় আমার কোনোদিনই সংসার চলেনি। উল্টে তৃণমূল কংগ্রেসের কাজ করতে গিয়ে আমার নিজের গ্যাটের লক্ষ 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 টাকা খরচা হয়ে গেছে, যেটা আমি দল থেকে চাইও নি। তো দল আমাকে সেই জন্য দেয়, ওটা আমি আমার নিজের অন্তর থেকে করেছি। তো যদি কেউ আমার শিক্ষাগত যোগ্যতা, আমার কাজের নিরিখে, যেহেতু আমি তৃণমূলের জাতীয় মুখপাত্র ছিলাম, আমি দলের তরফ থেকে ইন্ডিয়া টুডে, টাইমস নাও, CNN নিউজ 18, NDTV কনক্লেভে আমি গেছি। আমি দিল্লিতে কনক্লেভ করেছি। যদি আমার কাজের নিরিখে, আমার কাজের সিভির নিরিখে যদি কোনো দল আমাকে কোনো প্রস্তাব দেয় যে তারা আমাকে নিতে চায় বা তারা আমাকে দিয়ে কোনো কাজ করাতে চায়, আমি আমার পরিবারের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেব, কিন্তু রাজনীতি ছেড়ে যাব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার লিডার ছিল গত 13 বছর ধরে। সত্যি কি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি একজন লিডার? এবার দেখুন, সে আমার লিডার ছিল, সে ভালো ছিল, সে খারাপ ছিল, সে মূল্যায়ন আমি যদি এখন করি এটা অন্যায় হবে। সে মূল্যায়ন বাংলার মানুষ করবে, সেটা আমি কি করে করবো? আজকে ধরুন একটা জায়গায় আমি 13 বছর ছিলাম, আমার একটাই লিডার ছিল। আমি আমার লোকাল তৃণমূলের বিধায়ক যিনি ছিলেন, বা আমার এখনো উত্তর কলকাতার যিনি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি কোনোদিন তাদের বাড়িতে যাবো, খোঁজ নিয়ে দেখতে পাবো, ওপেন ক্যামেরার সামনে কোনো দিন যাইনি।
হুম। আমার একজনই ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুম। সেই জন্য রাগে ক্ষোভে আমি আমার একটা পার্সোনাল ভিডিওতে বলেছিলাম আমি ওনার লেডি কুত্তা ছিলাম, এখনো বলছি। আই ওয়াজ লয়াল টু হিম অ্যান্ড অনলি হিম। হুম। তো আমার কাছে তো এই 13 বছর তিনি শুরু ছিলেন, তিনি সব ছিল। হুম। তো এখন আমাকে যেহেতু দল তাড়িয়ে দিয়েছে, সে লিডার না এই মূল্যায়নটা আমার এখন করাটা খুব অন্যায় হবে। তৃণমূল কংগ্রেস আপনাকে সাসপেন্ড করেছে, এই জায়গায় যদি যে কোনো রাজনৈতিক দল যদি দেখে, যদি যান তাহলে কি তৃণমূল কংগ্রেসের ওপরে, মানে আপনি যেহেতু অত্যন্ত লয়াল আপনি বলছেন, তো সেক্ষেত্রে কি সেটা কি ঠিকভাবে বিচার্য হবে? আমি একটা দলের জাতীয় মুখপাত্র ছিলাম, আমি পলিটিক্যাল ছেলে। আমি যে দলই আমি তো জীবনে একটাই দল করেছি, তৃণমূল কংগ্রেস, সেই দলের প্রতি আমি 100% ডেডিকেটেড ছিলাম। আগামী দিন যে দল করব সেই দলের পক্ষে 100% ডেডিকেটেড থাকবো। মানে আপনাদের উদাহরণ দিয়ে বলি, ধরুন ব্যারেটো যখন মোহনবাগানের হয়ে ইস্টবেঙ্গলকে 3 গোল দিয়েছিল, তখন ইস্টবেঙ্গলের সব সমর্থকরা ব্যারেটোকে মামাসি তুলে গালাগাল করেছিল। আবার বাইচুং ভুটিয়া যখন ইস্টবেঙ্গলের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিল, তখন মোহনবাগানের সব সমর্থকরা বাইচুং ভুটিয়াকে মামাসি তুলে গালাগাল করেছিল। কিন্তু ব্যারেটো আর বাইচুং ভুটিয়া হোক, এই ধরনের যত প্লেয়ার, তাদের সব দলেই জায়গা থাকে তাদের কোয়ালিটির নিরিখে। তো আমার দৃঢ় বিশ্বাস আমার কাজের নিরিখে আমার একটা জায়গা থাকবে। আর আমি যে টিমেই খেলবো না কেন, আমি সেই টিমের হয়ে ডেডিকেটেডলি খেলবো। আজকে ধরুন আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরুন যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হয়, তখন সারা ভারতবর্ষ ট্র্যাভিস হেডকে গালাগাল দেয়, কারণ জানে ও থেকে গেলে আমরা হেরে যাব। কিন্তু সেই ট্র্যাভিস হেডই আবার আইপিএল এর সময় হায়দ্রাবাদের হয়ে খেলে। তো ভালো প্লেয়ারের জায়গা সব সময় সব জায়গায় থাকে। যদি আপনার মধ্যে কোয়ালিটি থাকে, আপনার অবভিয়াসলি জব অফার্স থাকবে। কোনটা আপনি নেবেন, কোনটা আপনি ছাড়বেন, সেটা তো আপনার ব্যক্তিগত বিষয়, আর কখন ধরবেন সেটাও আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, রিজু দত্ত, তবে আরো এক দত্ত এই মুহূর্তে খবরের শিরোনামে, শতদ্রু দত্ত। ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি এই মেসি কাণ্ডের তদন্ত হবে সেটা তিনি বলেছেন। আপনি তো দলে ছিলেন, কি হয়েছিল সেই সময়? কারণ শতদ্রু দত্ত তিনি বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে। দেখুন আমি পরিষ্কার বলি, শতাদ্রুদা হচ্ছে আমার খুব প্রিয় মানুষ, আমার দাদার মতো। শতাদ্রুদার জন্য আমার স্বপ্ন পূরণ হয়েছিল। আমি মেসির সাথে দেখা করেছিলাম, মেসির সাথে হাত মিলিয়েছিলাম, মেসির সাথে ছবি আমি মেসির সাথে ছবি তুলেছিলাম। কিন্তু কিভাবে? শতাদ্রু দত্ত রিসরার একজন ব্যক্তি, বাঙালি ব্যবসাদার, সে বাঙালি ব্যবসা করছে, এবং তিনি 3 বছর ধরে কঠোর পরিশ্রম করে তিনি মেসিকে কলকাতায় নিয়ে এসেছেন। এটা তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার যে মেসির মতো একটা লোক কলকাতায় এসেছে। এবং তারপরে শতাদ্রু দত্ত একটা প্রোগ্রাম করেছিলেন হায়াত হোটেলে, যে সল্টলেকের হায়াত হোটেলে, যেখানে মেসি ছিলেন। যে এই যে এত বড় ইভেন্ট, সেটা তো কয়েকশো কোটি টাকার একটা ইভেন্ট। তো যেরকম আইপিএল এর স্পন্সর লাগে, আইএসএল হচ্ছে স্পন্সর লাগে, সেরকম শতাদ্রু দত্তরও স্পন্সর ছিল। তো আমি যখন শতাদ্রু দার সাথে যোগাযোগ করি, শতাদ্রু দা বলো তুই একটা স্পন্সর খুঁজে দে। তো আমি একটা স্পন্সর খুঁজে দিয়েছিলাম। সেই স্পন্সর যে টাকাটা শতাদ্রু দত্তের কোম্পানিতে দিয়েছিল তার ব্র্যান্ডিং করার জন্য, প্রমোশন করার জন্য, তো তারা 5 জন না 6 জনের পাস পায়। তো যেহেতু আমি স্পন্সরটা করিয়ে দিয়েছিলাম, আমি সেই স্পন্সরের তরফে হায়াত হোটেলে ছিলাম। হায়াত হোটেলে বিভিন্ন তাঁবু ছিল যেখানে আপনি মেসির সাথে গ্রুপ ফটো তুলতে পারবেন। তো আমি সেখানে গেছি, সেখানে কোনো বিশৃঙ্খলা ছিল না। বড় বড় শিল্পপতিরা ছিল, পুলিশের বড় বড় কর্তারা ছিল, বড় বড় হিরো হিরোইন সবাই ছিল। আমরা কোনো বিশৃঙ্খলা করিনি। সবাই এক একটা করে তাঁবুতে মেসি গেছে, আমাদের তাঁবুতে যখন এসছে আমরা গ্রুপে উঠেছি, 5-6 জন উঠে মেসির সাথে হাত মিলিয়েছি, মেসির সাথে ছবি তুলেছি, বেরিয়ে গেছি। কিন্তু তারপরে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমরা কেউ যাইনি। আর যুব ভারতীতে ক্রীড়াঙ্গনে যেটা হয়েছিল সেটা হচ্ছে নাম্বার 1 কমপ্লিট ফেলিয়ার অফ ল অ্যান্ড অর্ডার। তার জন্য দায়ী সেই সময়ের সিপি বিধাননগর মুকেশ, তার পুরো পুলিশ টিম, এবং তার জন্য অ্যাবসলিউটলি দায়ী সেই সময়ের বাংলা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের কোনো অধিকার ছিল না সেই সময় মাঠে থাকা। ওটা মেসি, ওটা পাড়ার পল্টু নয় যে তার বগলে কোমরে হাত দিয়ে তুমি ছবি তুলবে। হাজার হাজার কলকাতার এবং সারা বাংলার মানুষ টিকিট কেটে গেছিল মেসিকে একবার গ্যালারি থেকে দেখার জন্য। তারা তো অরূপ বিশ্বাসকে দেখতে যায়নি রে ভাই।
আর তারপরে তুমি গেছো ক্রীড়ামন্ত্রী, তুমি ক্ষমতায় আছো, তুমি দুটো ছবি তুলেছো, ঠিক আছে, তারপরে সে আরো লোক ডেকে ডেকে ছবি তোলে। এটা কি মানে ইয়ে হচ্ছে নাকি, মানে ছ্যাবলামি নাকি? কি ধরনের আদেখলামি এটা, কি ধরনের মূর্খামি এটা? আমরা তো করিনি। আমরা যখন মেসির সাথে 4-5 জন ছবি তুলতে গেছি, আমরা কি মেসির কাঁধে হাত দিয়ে দিয়েছি? আমরা কি মেসির বগলে হাত দিয়ে দিয়েছি? হোয়াট ননসেন্স। তারপরে স্পেশাল পারমিশন করে কিছু ক্যাটারারদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। তারা ছোট ছোট জলের বোতল 200-400 টাকায় বিক্রি করছে, যে জলের বোতল ছোঁড়া হয়েছিল। পুরোটাই অনিয়ম, পুরোটাই বেআইনি কার্যকলাপ হয়েছে। শাহরুখ খানের যাওয়ার কথা ছিল, শাহরুখ খান রাস্তায় 15 মিনিট দাঁড়িয়েছিল। সৌরভ গাঙ্গুলির যাওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বর্তমান হাউসের সামনে থেকে যখন বিশৃঙ্খলা মারামারি শুরু হয়ে গেছে, তিনি গাড়ি ঘুরিয়ে ফেরত চলে গেলেন। এর দায় তো কাউকে নিতে হবে। আমার পাড়ার দুটো ছেলে, গরিব ছেলে, জোম্যাটো করে টাকা সেভ করে 3 মাস টাকা জমিয়ে জোম্যাটোতে ওই ফুড ডেলিভারি করে, ওই টাকা জমিয়ে 3 মাসের টাকা জমিয়ে ওরা মেসির টিকিট কেটেছিল। ওই ছেলেগুলোর দোষ কি? এর দায় তো কাউকে নিতে হবে। সেই জন্যই কি সে সময় শতদ্রু দত্তকে ঠেলে দেওয়া হলো? হ্যাঁ, শতাব্দী দত্তকে বলির পাঠা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের মান সম্মান রক্ষা করার জন্য। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রেস কনফারেন্স করে ক্ষমা চাইতে হয়েছিল বাংলার মানুষের কাছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তো দোষ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তো আর পুলিশকে নিয়ে দাঁড়িয়ে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তার সেই সময় ডিজি রাজীব কুমার, সিপি মুকেশ, তারা পুরো, এটা Z+ ক্যাটাগরি ইভেন্ট ছিল, তারা ল অ্যান্ড অর্ডারটা দেখবে এবং ক্রীড়ামন্ত্রী মুখ্যমন্ত্রী ঢোকার আগে পুরো ব্যবস্থাপনাটা দেখবে। এবার ক্রীড়ামন্ত্রী আর পুলিশের লোকেরা যদি মেসির ঘাড়ের ওপর উঠে বগলে হাত দিয়ে সেলফি তোলে, তাহলে তো যা হওয়ার তাই হয়েছে, যা হওয়ার তাই হয়েছে। এটার জন্যই কি এবারে দেখা গেল যে নির্বাচনে অরূপ বিশ্বাস, সুজিত বসু, শশী পাজা, যারা হেভিওয়েট যারা রয়েছেন, বিধায়করা ছিলেন, তারা পর্যন্ত হেরে গেলেন? না, এই হারটা, শুনুন, আমি একটা বড় কথা বলছি আপনার চ্যানেলে, বিজেপি বাংলায় জেতেন, তৃণমূল হেরেছে বাংলায়। আমার কথাটা বুঝুন ভালো করে, আপনাদের দর্শকদের বলছি, বিজেপি জেতেন, তৃণমূল হেরেছে। বিজেপির সংগঠন নেই আজকের দিনে। মানুষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রায় দিয়েছে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। যেহেতু তৃণমূলের বিরুদ্ধে ফোকাসে বিজেপি ছিল, সিপিএম আর কংগ্রেস শূন্য ছিল, তাই বিজেপিকে ভোট দিয়েছে মানুষ। যে আমরা তৃণমূলকে আর চাই না, তিতি বিরক্ত হয়ে গেছে, সেই জন্য বিজেপি উল্টো দিকে ছিল, বিজেপি পেয়েছে। যদি প্রধান বিরোধী দল হিসাবে সিপিএম থাকতো, সিপিএম জিততো, কংগ্রেস থাকলে কংগ্রেস জিততো। মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছে, মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে। সেই জন্য যে গেরুয়া ঝড়, যে গেরুয়া সুনামিটা এসছে, তার মধ্যে অনেক এরকম বিজেপির বিধায়ক হয়েছে যারা ওই জোয়ারে বিধায়ক হয়ে গেছে। এই যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি লড়াই করছেন, তবে এসআইআর নিয়ে যখন নির্বাচন শুরু হয় তার আগে থেকেই বারংবার ধরে এসআইআর কে মুভ করা হয়েছে। কোনো জায়গায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি ভুল হয়ে গিয়েছিল? না, দেখুন, এসআইআর এ 91 লক্ষ বাঙালির নাম বাদ গেছে, এটা তো আপনিও জানেন, আমিও জানি, এটা তো গভর্নমেন্ট রেকর্ড। ভোট প্রক্রিয়া যখন হয়, যখন ভোটদান হয়, তখন প্রায় 27 লক্ষ নাম অ্যাডজুডিকেশনে ছিল। এটাও আপনারা জানেন, এটা সারা ভারতবর্ষের মানুষ জানে। তো প্রায় 1 কোটি নাম বাদ গেছে, 27 লক্ষ মানুষ অ্যাডজুডিকেশনে ছিল, যারা হয়তো আগামী দিনে ভোট দিতে পারবে, এই ভোটে দিতে পারেনি। কিন্তু তার মানে যে এসআইআর এর জন্যই তৃণমূল কংগ্রেস পুরোটা হেরে গেছে, এটা আমার মনে হয় বলাটা, মানুষ, যারা বাংলার মানুষ যে রায় দিয়েছে, সেই রায়কে অপমান করা হবে। কারণ উল্টো দিকে আপনাকে আরেকটা জিনিসও দেখতে হবে, যে বাংলার 93% মানুষ কিন্তু ভোটও দিয়েছে, সেটাও তো দেখতে হবে। কিন্তু একসময় তো এই যে নির্বাচন, সেই নির্বাচনে দেখা গিয়েছে কোনো রকম অনেক অশান্তি হয়েছে, কিন্তু খুব ছোটখাটো, মাইল্ড, কিন্তু সেভাবে সাংবাদিক নিগ্রহ, সেরকম ভাবে বোমা পড়া, গুলি বর্ষণ, এমন কিছুই হয়নি। নির্বাচন কমিশন এমন ভাবে টাইট করে রেখেছে। তার সঙ্গে অনুপ্রবেশ তো একটা বড় সমস্যা। এবার এই জায়গাটায় জানেন তো, এই জায়গাটায় আমি তো এখন তৃণমূল নয়, আমি তো সাধারণ বাংলার মানুষ, এই জায়গাটায় আমারও না অনেক কনফিউশন আছে। কনফিউশনটা কোথায়? কনফিউশনটা দেখুন, বিজেপি একটা রাজনৈতিক দল, তারা তাদের রাজনৈতিক কথা বলবে, তৃণমূলও একটা রাজনৈতিক দল, তারা তাদের পাল্টা রাজনৈতিক মন্তব্য করবে। কিন্তু এসআইআর এ যে 91 লক্ষ নাম বাদ গেল এবং 27 লক্ষ অ্যাডজুডিকেশনে আছে,
তো নির্বাচন কমিশন তো একটা শ্বেতপত্র প্রকাশ করতেই পারে যে আমরা এই এসআইআর এর মাধ্যমে এতগুলো বাংলাদেশি এতগুলো রোহিঙ্গাকে ধরেছি। কটা বাংলাদেশি আর কটা রোহিঙ্গা ধরা পড়েছে আর কটা নাম এসআইআর এ বাদ গেছে আপনি জানেন? আপনিও জানেন না, আমিও জানি না, বাংলার মানুষ জানেন। আমরাও তো জানতে চাই যে কটা বাংলাদেশি বাংলায় লুকিয়েছিল, ঘাপটি মেরে পড়েছিল, তাদেরকে আধার কার্ড দেওয়া হয়েছে, এই দেওয়া হয়েছে, সেই দেওয়া হয়েছে, সেটা মিডিয়াতে আমরা শুনি। আমরাও তো জানতে চাই, কারণ এটা তো বাংলারও সিকিউরিটির বিষয়, এটা ভারতবর্ষের সিকিউরিটিরও বিষয়। যেমন দেখুন, বিএসএফ কে এখন প্রথম ক্যাবিনেট মিটিং এ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমি দিয়ে দিয়েছে, এখন কাঁটাতার বসবে। কিন্তু যতদিন কাঁটাতার ছিল না, বিএসএফ ছিল না এরকম তো নয়, বিএসএফ এর জওয়ানরা তো ছিল, আর ডিজি বিএসএফ বলে তো একটা পদ ছিল। তো ডিজি বিএসএফ তো একটা শ্বেতপত্র প্রকাশ করে দিতে পারে যে দেখুন, বিগত 10 বছর এত বাংলাদেশি ঢুকেছে, এত রোহিঙ্গা ঢুকেছে, এত বাংলাদেশিকে আমরা ধরে আমরা আবার ফেরত পাঠিয়েছি, এত আমরা ধরতে পারিনি, বাংলার ভেতরে লুকিয়ে আছে। তাহলেও তো আমি হই বা আপনি সাংবাদিক, আপনিও তো একটা ক্ল্যারিটি পাবেন যে কত বাংলাদেশি আর কত রোহিঙ্গা বাংলায় আছে। মানে সেটাকে এখন মানে চাইছেন যে নির্বাচন, মানে আমি চাই যে ওই যদি একটা শ্বেতপত্র প্রকাশ হয়, তাহলে রিজু দত্ত কোনো ফ্যাক্টর নয়, সারা বাংলার মানুষের কাছে একটা জিনিস ক্লিয়ার হবে যে বাংলার ভেতরে এত অবৈধ বাংলাদেশি, এত অবৈধ রোহিঙ্গা আছে। আমরা যেটা ভোটের সময় সব দলের তরফ থেকেই যে ভাষণ শুনেছি, সেটা তো নিশ্চয়ই একটা কোনো কারণ আছে যে এত অনুপ্রবেশ হয়েছে। তো কটা অনুপ্রবেশ হয়েছে আর কটা অনুপ্রবেশকারী ধরা পড়েছে, সেটাও তো জানার অধিকার আমাদের আছে সাধারণ বাংলার বাসিন্দা হিসেবে। সেটা আমরা জানতে চাই। আমি আপনার চ্যানেলের মাধ্যমে নির্বাচন কমিশনকে বা এখন যে বাংলায় সরকার আছে তাদের কাছে অনুরোধ করব যে বাংলায় কটা বাংলাদেশি, কটা রোহিঙ্গা ধরা পড়েছে আমাদের তথ্যটা দিন, আমরাও জানতে পারি যে তৃণমূল আমলে কত বাংলাদেশি রোহিঙ্গা ঢুকে ঘাপটি মেরে পড়েছিল এখানে, নকল আধার কার্ড, নকল ভোটার কার্ড। এই জানার অধিকার তো আমার আপনার সবারই আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে এই মুহূর্তে রিজু দত্ত রাজনীতি ছাড়ছেন না, তৃণমূল কংগ্রেসে আর ফিরছেন না। তবে আগামী দিনে কি করবেন সেদিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক বেঙ্গল লিবার্টিতে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।